আজ পলার বৌভাত। একটু আগেও বাড়িটা তবু কিছুটা অনুষ্ঠান বাড়ি বলে মনে হচ্ছিল পলার। আর এখন বেশ ফাঁকা ফাঁকা লাগছে। অতিথি যারা অল্প কয়েকজন এসেছিল তারা সবাই চলে গিয়েছে। বাবার বাড়ি থেকে শুধু দাদা বৌদি আর পুচকে ভাইপোরা এসেছিল। পলার সাথে দেখা করে তারাও অনেকক্ষণ আগে চলে গিয়েছে। এই বাড়িতে এখন পলা, পলার স্বামী সুজিত, বড় যা শ্রুতি আর তার অসুস্থ স্বামী। চাকরিটা খুব ভালো, দেনা পাওনা নেই, আর বাচ্চা টাচ্চাও নেই আগের পক্ষের। ছোট ফ্যামিলি। এইসব শুনে বাড়ির কারোর আর অমত ছিল না দোষবার পাত্র হলেও। পলাও তাদের মতকে নিজের মত বলে মেনে নিয়েছে। কেননা সে তো সুন্দরীও না, শিক্ষিতাও না। তাই আর আপত্তি থাকবে কেন? আর আপত্তি থাকলেও বাড়ির লোক তার কথা শুনবেই বা কেন? সে যে তাদের বোঝা হয়েছিল, তার জন্য পরে দুই বোনের বিয়েও দেওয়া যাচ্ছিল না। পলা নিজের মনেই বলে ফেলল, যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ওদের ঘাড়ে তো আর বোঝা হয়ে থাকতে হলো না। দ্বিতীয় পক্ষ তো কি হয়েছে? আমাকে তো পার করা গেছে। শুনেছিলাম আগের বউটা নাকি সুইসাইড করেছিল। মাথার ব্যামো ছিল। পলা হঠাৎ চুপ করে গিয়ে ফিক করে হেসে ফেলে বলল, আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে কি ছিল বলবে? পাশ থেকে কে যেন বলল, মাথার ব্যাপারই বলবে বা অন্য কিছু। পলা চমকে উঠল। ঘরে তো কেউ নেই, তাহলে কথা বলল কে? নাকি ভুল শুনল? পলা ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল, কে? ঠিক তখনই হঠাৎ দরজা খোলার বাজে পলা দেখল সুজিত ঘরে ঢুকছে, সাথে যা শ্রুতি। পলা কিছু জিজ্ঞেস করলো না ওদের এ ব্যাপারে। তাহলে তো ওকে এখনই পাগল ভাবতে শুরু করে দেবে ওরা। সুজিতকে ঘরে ঢুকিয়ে দিয়ে সুজিতের কানে কানে যেন কি একটা বলল তার যা। সুজিত তার প্রত্যুত্তরে হেসে বলল, ঠিক আছে, ভেবো না। শ্রুতি পলার দিকে তাকিয়ে একগাল হেসে বাই বলে দরজাটা বন্ধ করে চলে গেল। শ্রুতির হাসিটা পলার ঠিক ভালো লাগলো না। ওই নিচেই হাসির আড়ালে দু চোখের ধূর্তামিটাও যেন আরো স্পষ্ট হয়ে উঠল পলার কাছে। যেদিন ওকে দেখতে গিয়েছিল সেদিনও শ্রুতির আচরণ ওর নিজের এবং বাড়ির অনেকেরই ভালো লাগেনি। কথাবার্তা শুনে মনে হচ্ছিল দেওরকে পুরো কন্ট্রোল করে বৌদি। কিন্তু মেয়ের বাড়ি তো, এত কিছু দেখতে নেই, বুঝতে নেই, বলতে নেই। যদি পাছে সম্বন্ধটা ভেঙে যায়, ঘাড় থেকে না নামে মেয়েটা। একটু পরেই সুজিত পলার কাছে এসে বসল। না, কোনো নিয়মকানুনই হয়নি তেমন, যা সে তার বিবাহিত বান্ধবীদের কাছে শুনেছিল। যদিও রীতিনিয়ম পালন করার মতো আর কেই বা আছে বাড়িতে। খাটটাই যে একটু ফুল দিয়ে সাজানো হয়েছে। পলার বাড়ির সবার ইচ্ছে ছিল একটু নিয়মকানুন করে বিয়েটা দেওয়ার। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, কিন্তু সুজিতের পক্ষ থেকে আপত্তি থাকায় শুধু রেজিস্ট্রি আর মালা বদলেই বিয়েটা সারতে হয়। যে আগ্রহ নিয়ে সুজিত আর ওর বৌদি বিয়ের কথাবার্তা এগিয়েছিল, কিন্তু আজ পলাকে নিয়ে সুজিতের ততটা আগ্রহ দেখল না পলা। সুজিত বলল, কাল আবার অফিস, ঘুমিয়ে পড়াটাই বেটার হবে, কি বলো? পলা অবাক হয়ে গেল, কিন্তু কোনো উত্তর করল না। কিছুক্ষণের মধ্যে সুজিত গভীর ঘুমে চলে গেল। আর পলা শুয়ে শুয়ে ভাবতে লাগলো তার ভবিষ্যৎ, সুজিতের আজকের এই আচরণকে কেন্দ্র করে। পরদিন সুজিতের বৌদিটাকে পলা দরজা খুলে দেখল। কাজের মেয়েটিকে সাথে করে চা নিয়ে এসেছে। চা টেবিলে রেখে মেয়েটি চলে যেতে যেতে পলার দিকে এমনভাবে তাকালো যেন কিছু বলতে চায়। পলা ফ্রেশ হয়ে ঘরে ঢুকতে গিয়ে দেখল সুজিত আর উজ্জা ব্যালকনিতে দাঁড়িয়ে খুব হাসি ঠাট্টা করছে। পলাকে দেখে শ্রুতি বলল, বাহ, এর মধ্যেই ফ্রেশ হয়ে গেলে? খুব ফাস্ট তো তুমি পলা। চলো চাটা খেয়ে কিচেনে যাই। অনেক কিছু বুঝেও পলা চুপ করে না বোঝার ভান করে থাকে। নতুন বউ যে সে। একদিন অফিস যাওয়ার সময় সুজিতের হাত নাড়ানো দেখে পলা ভেবেছিল যে তাকে দেখে হাত নাড়িয়ে বাই করছে, কিন্তু না, সুজিত উপরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা তার বৌদিকে বাই করছিল। যদিও পরে পলাকেও বাই বলেছে, তবে সেটা পলার একদমই ভালো লাগেনি। এভাবেই ওদের অষ্টমঙ্গলার দিন চলে এলো। পলা চাই চুমুক দিতে দিতে সুজিতকেও বলল, কাল আমরা কখন যাব বাড়ি? সুজিত খবরের কাগজে চোখ বুলোতে বুলোতে হেসে জবাব দিল, আমরা? অষ্টমঙ্গলা মানে? অষ্টমঙ্গলাটাই বা কি? পলা বলল, এটা একটা নিয়ম, যেতে হয়। মা বৌদি তো সেদিন বলে দিল, আর আপনিও তো যাবেন বললেন, আর এখন ভুলে গেলেন? সুজিত হো হো করে হাসতে হাসতে বলল, নিয়ম? আরে ধুর, কোনো নিয়মই মানলাম না বিয়েতে, আর এটা মানবো? তুমি ভাবলে কি করে? আমি কোনো নিয়মের মধ্যে নেই, তা তো দেখলে। আবার এইসব বলে কেন বিরক্ত করছো বুঝি না। শোনো পলা, আমার যাওয়া হবে না। অফিসে প্রচুর কাজের চাপ, তুমি একা চলে যাও। আমি প্রভুকে বলে দিচ্ছি, ও তোমায় নিয়ে যাবে। কদিন থেকেও আসতে পারো, নো প্রবলেম। পলা চুপ করে থাকলো, আর কথা না বাড়িয়ে ঠিক করলো সেও যাবে না। যাকে জানালে যা বলল, আসলে কি বলতো, ওর তো আর ছুটি পাওনা নেই।
ওই বিয়ের জন্য যে কয়েকদিন নিতে পেরেছিল। প্রাইভেট কোম্পানি, খুব কড়াকড়ি। তুমি যাও, বাড়িতে একটু বুঝিয়ে বলো ওর প্রবলেমটা। এই নিয়ে তো বিয়ের পর আর যাওয়াই হয়নি। আমি ওকে বলবো তোমাকে নিয়ে আসতে, ঠিক আছে? পলা বলল, ঠিক আছে দিদি ভাই। অষ্টমঙ্গলার দিন সকালে সুজিত অফিসে বেরিয়ে যাওয়ার পর ড্রাইভার প্রভুকে নিয়ে পলা রওনা দিল তার বাপের বাড়ির উদ্দেশ্যে। বিয়ের পর এই প্রথমবার বাপের বাড়ি যাচ্ছে, তাও একা। সারা রাস্তা সে মন খারাপ নিয়েই চলল। আর এদিকে সুজিত অফিস থেকে ফিরে বৌদিকে বলল, পলা বাড়ি যায়নি? শ্রুতি হাসতে হাসতে বলল, গিয়েছে গো গিয়েছে। তবে আমি বলেছি তুমি গিয়ে নিয়ে আসবে, তবে না রাজি করাতে পারলাম। সুজিত রেগে গিয়ে বলল, মজা করছো আমার সাথে? আমি বাড়িতে ঢুকতে ঢুকতে দেখলাম পলা ঘরে ডিম লাইট জ্বালিয়ে গল্পের বই মুখের ওপর চাপা দিয়ে শুয়ে আছে। শ্রুতি অবাক হয়ে বলল, ঘরে গল্পের বই নিয়ে শুয়ে আছে? তুমি পাশপালিশকে আবার বউ ভাবলে না তো দেবজ্জি? বললে হাহা করে হাসতে লাগলো। চোখের ডাক্তার দেখাও শোনা, চোখের ডাক্তার দেখাও, না হলে আরো কত কি ভুলভাল দেখবে রোজ। এতক্ষণে তোমার বউ বাড়ি পৌঁছে গেছে, বুঝলে? আর যে মেয়ে কান্নাকাটি করছিল তুমি সাথে যাবে না বলে, সে এখন গল্পের বই পড়বে? হতে পারে? যাও যাও, ফ্রেশ হয়ে নাও, আমি জলখাবার নিয়ে যাচ্ছি তোমার ঘরে। সুজিত ফ্রেশ হতে গেল। শ্রুতি জলখাবার নিয়ে পলার ঘরে ঢুকেই অবাক হয়ে গেল। পলা বই পড়ছে। এই অভ্যেস তো সুজিতের আগের বউ রিতার ছিল। বাহ, দারুণ তো, আমার পোয়া বারো, বলে নিজের মনে হাসতে লাগলো। একটু পরে সেই হাসি মিলিয়ে গেল একটা কথা ভেবে। পলা তো তার সামনেই গাড়িতে উঠল, বাপের বাড়ি যাবে বলে। তাহলে জলখাবার টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলো, তুমি বাড়ি যাওনি পলা? গাড়ি ব্যাক করলেই বা কখন, কখন ফিরলে? কিছুই তো বুঝতে পারছি না। গেলে বুঝি তোমার খুব সুবিধে হতো, তাই না? আচমকা সেই কণ্ঠস্বরে শ্রুতি কিছুটা ভয় পেয়ে গেল। কেননা সেই কণ্ঠস্বর শ্রুতি কান স্পর্শ করে শীতদারাবে ঠান্ডা স্রোতের মতো নেমে গেল। পরক্ষণেই তাকিয়ে চমকে উঠল শ্রুতি। হিংস্র আর ঘোলাটে চোখ নিয়ে একে তাকিয়েছে তার দিকে। এ তো পলা না। শ্রুতি চিৎকার করে সুজিতকে ডাকতে গিয়েও পারল না। কি ভয় পেলে? পলার কোনো ক্ষতি করতে পারবে না তোমরা, বলে অট্টহাসিতে ফেটে পড়ল সেই কণ্ঠস্বর। সে অট্টহাসি সারা ঘরকে কাঁপিয়ে দিয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। শ্রুতি জিজ্ঞেস করল, কে? ঘর থেকে বেরোতে গিয়ে দরজার চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে গেল। বাথরুম থেকে বেরিয়ে এসে শ্রুতিকে ওইভাবে পড়ে থাকতে দেখে সুজিত দিশেহারা হয়ে গেল। শ্রুতিকে ওঠানোর চেষ্টা করতে গিয়েও সে পারল না। কি হয়েছে বৌদি, কি হয়েছে তোমার? তুমি ওইরকম করছো কেন? শ্রুতি কোনো জবাব দিতে পারল না, শুধু চোখ দুটো বড় বড় করে পাগলের মতো আচরণ করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে জানালো, আই থিঙ্ক কোনো কিছুতে উনি খুব ভয় পেয়েছেন, ব্রেন কাজ করছে না ওনার। আমি যে চেষ্টা করার করলাম, তবে বেশ কিছুদিন ওনাকে অবজারভেশনে রাখতে হবে। খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা। এমনকি পরবর্তীতে ওনাকে কোনো অ্যাসাইলামে রাখতেও হতে পারে। সুজিতের কানে ডাক্তারের সব কথা পৌঁছল না, কেননা সুজিতের চোখ তখন খাটের উপরে গল্পের বইটার উপর, যার পাতাগুলি আপনা থেকে উল্টে যাচ্ছে একের পর এক। সুজিত চিৎকার করে উঠল, কে ওখানে, কে?